কাঁচের সংসার দ্বিতীয় পর্ব। আরোহী যখন চোখ খুলল তখন চারিদিকে আলোর ছড়াছড়ি। দীর্ঘক্ষণ চোখ বন্ধ ছিল বলে হঠাৎ আলো দেখে আরোহী আবারও চোখ কুঁচকে বন্ধ করে ফেলল। তুমি ঠিক আছো মা? কারোর গম্ভীর মায়াভরা কণ্ঠস্বর শুনে আরোহী আর চোখ বন্ধ করে থাকতে পারল না। সে দ্রুত চোখ খুলতেই একটু দূরত্বে একটা মধ্যবয়স্ক নারীকে তার দিকে চিন্তিত চোখে তাকিয়ে বসে থাকতে দেখা গেল। জি, কিন্তু আমি এখানে। আরোহী কথা শুনে মধ্যবয়স্ক নারীটি সামান্য হাসল, আর এতেই যেন তার সব সৌন্দর্য পুরো মুখে বিস্তারিত লাভ করল। আমরা গ্রামের বাড়ি থেকে ফিরছিলাম। মাঝ রাস্তায় হঠাৎ তুমি এসে পড়েছিলে, আর কোনো মতেই ব্রেক কষে তোমাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হই। তোমার কোনো ক্ষতি হয়নি, সেই জন্য লাখো লাখো শুক্রিয়া। জানো, ভোর থেকে এই পর্যন্ত সময়টা কতটা চিন্তায় ছিলাম। ওনার কপালে চিন্তার রেখা ফুটে উঠল। আরোহী মনোযোগ দিয়ে শুনল। হঠাৎ কিছু একটা মনে পড়তে সে উত্তেজিত হয়ে পড়ল। খালা, আমার হাতে সার্টিফিকেট ছিল, সেগুলো কই? আমেনা আহমেদ আসনে বসা অবস্থায় কেবিনের কর্নারের ইশারা করে বলল, ওই তো আমি রেখেছি এগুলো, চিন্তা করো না। আর এতেই আরোহী নিশ্চিন্ত হলো। কিন্তু তার টাকা, সেগুলো ছাড়া এখন কিভাবে চলবে? এখন তো কোনো মতেই সার্টিফিকেট আছে, কিন্তু তাও এখনকার সময়ের জন্য অনেক নিম্নমানের। টাকা ছাড়া এই দুনিয়ায় কিছু হয় না। আরোহী ভাবছিল অন্তত বাসা থেকে বেরিয়ে হাতের টাকাগুলো দিয়ে কয়েকদিনের মধ্যে কোনো একটা ব্যবস্থা করে ফেলতে পারবে, আর নিজেও চলতে পারবে। কিন্তু এখন টাকাগুলো হারালো। তার হঠাৎ করে ভীষণ রকম খারাপ লেগে উঠল। কী করবে সে এখন? এনারা তো আরোহীর জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষায় ছিল। ওর জ্ঞান ফিরেছে হয়তো, এখন এনারাও চলে যাবে। আরোহী কোথায় যাবে, কি করবে ভেবে উঠতে পারছে না। হাতের মুঠোয় টাকার সাথে সাথে একটা কাগজে নাম্বার লিখে নিয়েছিল, যেটা আশ্রমের খালার নাম্বার। ওনার নাম্বারটাও হারালো। ভেবেছিল ওনার সাথে দেখা করে কিছু একটা ব্যবস্থা করে ফেলতে পারবে, অন্তত উনি আরোহীকে ফিরিয়ে দেবেন না। কিন্তু এখন এই পথটাও বন্ধ হয়ে গেল। তবে সেই আশ্রমে গিয়ে খোঁজ নেওয়া যায়, কিন্তু অন্তত যেতে হলেও যে টাকাগুলো লাগবে সেই টাকার কানাকড়িও তো আরোহীর নেই। মা, তুমি কি কিছু নিয়ে চিন্তিত? পাশ থেকে মা সম্বোধনে আরোহীর ধ্যান ভাঙল। এই মহিলাটি বারে বারে এমন মায়া ভরা সম্বোধনে আরোহীর প্রাণ শীতলতায় ভরে যাচ্ছে। বুঝ হওয়ার পর থেকে কেউ তাকে এভাবে কোনোদিন বলেনি। স্কুল বা কলেজে যখন অন্য ছাত্রীদের এভাবে তাদের মা বাবা সম্বোধন করত, তখন আরোহী চুপচাপ সেই দিকে তাকিয়ে থাকত। তারও ইচ্ছে ছিল তাকে কেউ এভাবে ডাকুক, কিন্তু সেই ইচ্ছাটাকে কোনোদিন পূর্ণ হয়নি। ভেবেছিল বিয়ের পর শাশুড়ির মন আদায় করে নিয়ে এভাবে ডাক শুনবে, কিন্তু তা তো কোনোদিনই পূরণ হওয়ার নয়। মাথায় হাতের ছোঁয়া পেতে আরোহী তাকিয়ে দেখল মহিলাটি এগিয়ে এসেছে তার দিকে, জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। বললে না তো তুমি কি কিছু নিয়ে চিন্তিত? আমাকে নিশ্চিন্তে বলতে পারো। না না খালা, কিছু হয়নি। বলতে গিয়েও আরোহী থেমে গেল। সে এখন কিভাবে চলবে সেটাই ভাবার বিষয়। ওনারা তো চলে যাবে তাকে রেখে, কিন্তু আরোহীর আশ্রমে যেতে যে টাকা লাগবে, একটু জিজ্ঞেস করে না হয় দেখা যাক। খালা, কিছু একটা জিজ্ঞেস করতে গিয়ে আরোহীর কণ্ঠস্বরে অস্বস্তিতে পড়ে গেল। যদি ওনারা মনে মনে ভাবে যে কয়েকটা টাকার জন্য এমন করছে, কিন্তু পরিবর্তে নিজের চলার কথা মাথায় আসতেই লজ্জা শরম ত্যাগ করে সে বলেই ফেলল, খালা, আমাকে হাসপাতালে আনার সময় আমার হাতে কোনো টাকা বা কাগজ পেয়েছিলেন? সার্টিফিকেটের সাথেই ছিল। আরোহীর কথা শুনে খালা নিচের দিকে তাকিয়ে কী যেন মনে করার চেষ্টা করলো।
আমার তো ঠিক মনে পড়ছে না মা। আমার মাথায় তোমাকে হাসপাতালে আনার ভাবনা আসছিল, আর তোমার আঙ্কেলকে বলেছি দ্রুত যেন নিয়ে আসে। সার্টিফিকেটটা সাদা আর কোনো জরুরি ভেবে নিয়েছিলাম। টাকা হয়তো রাস্তায় পড়েছে, কিন্তু নেওয়ার কথা মাথায় ছিল না। কোনো জরুরি কিছু ছিল নাকি? ওহ না খালা, তেমন জরুরি নয়। আরোহী এমনভাবে জবাবে আমিনা আহমদ হয়তো কিছু বুঝে উঠতে পেরেছেন, কিন্তু উনি মুখে তা প্রকাশ করলেন না। ঠিক সময়ে কেবিনের দরজা খুলে একজন মধ্যবয়স্ক লোক ঢুকলো। এখন ঠিক আছো তুমি? জি আঙ্কেল। আরোহীর জবাব পেতে লোকটি আরোহীর পাশে বসা আমিনা আহমেদকে কিছু একটা ইশারা করতেই আমিনা আহমেদ হাসি মুখে বলে উঠল, আর তোমার পরিবারের নাম্বার দাও, আমি না হয় খবর দিচ্ছি যাতে ওনারা এসে তোমাকে নিয়ে যায়। এত ভোরে কেউ বাড়ি থেকে বের হয়? পরের বার থেকে হাজার রাগ থাকলেও এভাবে বের হয়েও না। আল্লাহ না করুক যদি কোনো বড় বিপদ হয়ে যায়। পরিবারের কথা বলতেই আরোহীর চেহারার মুহূর্তের মধ্যে মলিন হয়ে গেল। সেটা আমিনা আহমেদও ধরতে পেরেছেন। তিনি আরোহীর দিকে এগিয়ে এসে পাশে বসে মাথায় হাত বুলিয়ে আশ্বাস দিল। তিনি আরোহীর উদ্দেশ্যে বলে উঠল, আমাকে বলতে পারো মা, নিজের মা মনে করে। এমন মায়াভরা কণ্ঠে আশ্বাস পেয়ে আরোহী আরও কিছু লুকিয়ে রাখতে পারল না। সে সব কিছু বলতেই ওনারা একে অপরের দিকে তাকালো। খালা, আমার কিছু লাগবে না, এমনিও আপনারা অনেক কিছু করেছেন, এই পর্যন্ত আমাকে আপনাদের মূল্যবান সময় দিয়েছেন। আমাকে একটা ছোটোখাটো চাকরি দিলেই হবে। আমার উচ্চ মাধ্যমিক পর্যন্ত সার্টিফিকেট আছে, আমাকে সেই যোগ্যতা অনুযায়ী একটা চাকরি দিলেই হবে। আরোহীর কথা শুনে আমেনা বেগমের স্বামী এগিয়ে এলেন। উনিও এসে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। আরোহী কোথাও যেন আপনজনের ছোঁয়া অনুভব করল। যদি কিছু মনে না করো একটা কথা বলি, তুমি আমাদের বাসায় থাকতে পারো। তোমার হয়তো প্রশ্ন জাগতে পারে যে এত সহজে এসব কেন করছি। বাসায় গিয়ে সব জানতে পারবে। আরোহী ঝাপসা চোখে দুজনের দিকে কৃতজ্ঞতা ভরা চোখে তাকালো। দাদু, উনি কে? বাসায় ঢুকতে না ঢুকতে একটা 5 বছরের বাচ্চা ছেলে এসে আরোহীর দিকে একবার তাকিয়ে জিজ্ঞেস করলো। আরোহী বুঝতে পারল এই বাচ্চাটা হয়তো এই ঘরের নাতি। আমিনা আহমেদের স্বামী শফিউল্লাহ চৌধুরী বাচ্চাটিকে কোলে নিয়ে আদর করে বলে উঠল, উনি তো একটা আন্টি। বাচ্চাটা আরোহীর দিকে এগিয়ে আসলো। তুমি আমার মায়ের মতো আন্টি। মাকে আমি ছবিতে দেখেছি, তোমার মতোই। বাচ্চাটি আরোহীর দিকে এগিয়ে এসে আদো আদো ভাঙা গলায় বলে উঠল। আরোহী কেন যেন মনে হলো বাচ্চাটির বয়সের তুলনায় একটু বেশি বুঝদার। তাই তোমার মা কই? কথাটা বলতেই বাচ্চাটা চুপ হয়ে গেল। আমিনা আহমেদ এগিয়ে এসে বাচ্চাটাকে কোলে নিয়ে কেউ একজনকে ডাকতে একজন মহিলা দৌড়ে এসে বাচ্চাটাকে খেলতে নিয়ে যাবে বলে কোলে নিতে চাইলে বাচ্চাটা আরোহীর আঁচল ধরে দাঁড়িয়ে রইল। আরোহী বুঝতে পারল মহিলাটা হয়তো এই ঘরের কাজ করে। আমিনা আহমেদ এক পলক বাচ্চাটার দিকে তাকিয়ে আরোহীর দিকে তাকালো। ওর মা বেঁচে নেই। ও আমার ছেলের বাচ্চা। ছেলেটা জন্ম দিতে গিয়ে সময় মতো রক্ত না পেয়ে মেয়েটা অকালেই পরপারে পাড়ি জমিয়েছিল। ওর মাকে কখনো আমি বউয়ের মা চোখে দেখিনি। সব সময় আমাদের সম্পর্ক মা মেয়ের মতো ছিল, কিন্তু ভাগ্যের নির্মমতা ওকে আমার কাছ থেকে কেড়ে নিল। তোমাকে প্রথম থেকে আমি কেঁদে উঠেছিলাম, কারণ তুমি দেখতে কিছুটা আমার বৌমার মতোই। তাই তো তোমাকে আর ছাড়তে পারিনি। আরোহী ঝাপসা চোখে তার সামনে দাঁড়িয়ে থাকা দুজন মানবীর দিকে তাকিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে জড়িয়ে ধরতে বাচ্চাটা একেবারেই তার সাথে মিশে গেল। আরোহীর কেন জানি মনে হলো বাচ্চাটার বয়সের তুলনায় একটু বেশি বুঝদার। এই যে মা নেই সেটা এতটুকু বাচ্চা কি নির্দ্বিধায় বলে ফেলল বুঝদারের মতো। আরোহী বাচ্চাটাকে আরও গভীরভাবে জড়িয়ে ধরল। কেউ সব কিছু পেয়ে হারায়, আবার কেউ না পেয়ে হারায়। কেটে গেল 2 দিন। এই মধ্যে আরোহীর সাথে বাচ্চার
রুহানের প্রচুর ভাব হয়ে গেছে। এখন রুহান সারাক্ষণ আরোহীর পেছন পেছন ঘুরঘুর করে। কি জানি রুহান আরোহীর কাছে মায়ের মতো ছোঁয়া পায় হয়তো। সেই দিন আরোহীকে যখন আমিনা আহমেদ রুহানের মায়ের ছবি দেখালো, তখন আরোহীও ভিমরি খাওয়ার মতো অবস্থা। পুরোপুরি মিল না হলেও একটা বাইরের মেয়ে হিসেবে আরোহী আর রুহানের মায়ের মধ্যে বেশ মিল রয়েছে। আমিনা আহমেদ একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাস্তবে দেখলে আরও মিল পেতে, আচরণ একটু একটু মিল। এজন্য হয়তো ছোট রুহানের মনে আরোহীর প্রতি মায়ের টান অনুভব করছে। আরোহী আমিনা আহমেদের কাছ থেকে শুনেছে, রুহানের বাবা যতবারই কাজে বাইরে যায় ততবারই রুহানকে রাখা মুশকিল হয়ে পড়ে। কিন্তু এইবার আর মুশকিল হয়নি। প্রথম একদিন কান্না করেছিল, কিন্তু দ্বিতীয় দিন থেকে আরোহীকে পেয়ে তার এখন বাবাকেও লাগে না। হয়তো তার ছোট্ট মস্তিষ্কে ধারণা জন্মে গেছে যে মায়ের মতো হয়তো আরোহীও হারিয়ে যাবে। এখন তো সে আরোহীকে ছাড়া কিছুই বোঝে না, সারাক্ষণ আরোহীর সাথে ঘুরঘুর করে। আর আরোহীও রুহানকে নিয়েই থাকে। রুহানকে কোলে নিলে তার নিজেরও মাতৃত্বে স্বাদের অভাব পূর্ণ হয় মনে হয়। পাশাপাশি আরোহী নিজের একটা চাকরির ব্যবস্থা করতে চেয়েছিল, কিন্তু আমিনা আহমেদ একটাই কথা, উনি আরোহীকে চাকরি করতে দেবেন না। তবুও অন্যের ঘরে আর কতদিন? এনারা নিজের মতো করে বললেও কোথাও যেন একটা বাধা কাজ করে। অনেক তো করেছেন এনারা, আর কষ্ট দিয়ে কি হবে? তাই আজ আরোহী এক প্রকার জোর করে একটা চাকরির ইন্টারভিউ দিতে যাবে। চাকরি বলতে বেশ বড় নয়, আরোহী নিজের যোগ্যতা অনুসারে স্বল্প বেতনের একটা চাকরি। আরোহী বিশ্বাস আজকে হয়তো চাকরিটা হয়ে যাবে, আর অন্যের বাড়িতে পড়ে থাকতে হবে না। মাঝে মাঝে রুহানকে এসে দেখে যাবে। অবশ্য এই 2 দিনে রুহানের প্রতি অনেক ভালোবাসা জন্মে গেছে। মনে হচ্ছে রুহানের সাথে তার অনেক গভীর সম্পর্ক। প্রথম প্রথম ওকে ছাড়া থাকতে কষ্ট হবে, কিন্তু মানিয়ে নিতে হবে। চাকরিটা পেলে আশ্রমে গিয়ে খালাকে একেবারে নিজের সাথে নিয়ে আসবে। এই জীবনে খালাও অনেক কষ্ট করেছে। বুঝ হওয়ার পর থেকেই খালাকে আরোহী দেখে এসছে। মাঝে মাঝে খালা ভীষণ মনমরা হয়ে যেত। ছোট ছিল বিধায় আরোহী বুঝতে পারত না। তবুও খালার ওই মলিন চেহারার দিকে তাকিয়ে থাকত, আর তখন খালা অদূরেই দৃষ্টি নিবদ্ধ করে বলে উঠত, জানিস আরু, আমার না মাঝে মাঝে কিছু ভালো লাগে না। ইচ্ছা করে সব কিছু ছেড়ে ছুড়ে অনেক দূরে হারিয়ে যায়, কিন্তু পারি না তোদের জন্য। আর কারোর কাছে দায়িত্বটা সঁপে দিতে পারলে চলে যেতাম। আরোহী ছোট ছিল তখন, কিছুই বুঝতে পারত না। সেটা খালা নিজেই জানতেন, কিন্তু তিনি তবুও বলেই যেতেন, কারণ ওই যে একটা কথা, শোনার মানুষ দরকার ছিল। আরোহী খালার এরূপ কথাবার্তা তখন বুঝে উঠতে না পারলেও কিন্তু বড় হওয়ার সাথে সাথে সব কিছু আয়ত্তে আনতে পেরেছে। কিন্তু যে খালা যাদের ছেড়ে যেতে পারেনি, যাদের জন্য থেকে গিয়েছে, তারা ঠিকই খালাকে ছেড়ে গিয়েছিল। যেমন আরোহী নিজেও সুখের সন্ধান পেয়ে খালাকে ভুলতে বসেছিল, অথচ আরোহীর আশ্রমে 18 বছর খালা আগলে রেখেছিল। কিভাবে পারল আরোহী সেই খালার সাথে একটা বছর সম্পর্ক না রাখতে? আরোহী একটা দীর্ঘশ্বাস ফেলল। এই চাকরিটা হয়ে যাক, খালার কাজটা অন্য কাউকে বুঝিয়ে দেবে। দরকার হলে এই চাকরির পাশাপাশি খালার কাজটা সে নিজে নেবে। এরপর খালাকে আপন করে নিয়ে আসবে নিজের কাছে। তারপর নিজের একটা ছোট্ট ঘর নিয়ে সেখানে খালা আসে, মিলেমিশে সুখে থাকবে। ভাবতেই তার ঠোঁটে তাচ্ছিল্যের হাসি আভাস দেখা গেল। তার আবার সুখ। এত ভালো থাকার অভিনয় করলেই কি ভালো থাকা যায়? রুহান আর এই পরিবারের সাথে মিলেমিশে থাকতে থাকতে হয়তো দিনটা পার হয়ে যায়, কিন্তু রাতটা তো অনেক দীর্ঘ রাত মনে হয় তার। এক একটা রাত যে কত কষ্টে, কত চোখের পানি ফেলতে ফেলতে শেষ হয় সেটা কে জানে। আরোহী মা? কারোর কণ্ঠস্বর শুনে আরোহী ধ্যান ভাঙতে দেখল আমিনা আহমেদ তার সামনে দাঁড়িয়ে আছে। জি জি বলুন খালা,
তোমাকে চিন্তিত দেখাচ্ছে। রুহান তোমাকে ধরে দাঁড়িয়ে আছে, তুমি বোধহয় খেয়াল করনি। আমেনা আহমেদের কথা শুনে আরোহী নিচের দিকে দৃষ্টি দিতেই দেখল রুহান তার শাড়ির আঁচল ধরে তার দিকে তাকিয়ে আছে। রুহানের সেই দৃষ্টি দেখে আরোহীর ভীষণ মায়া হলো। সে দ্রুত কোলে তুলে নিল রুহানকে। এই ছেলেটা 2 দিনে তার মনে সবার প্রথমে জায়গা করে নিয়েছে। তার মা হওয়ার শখ কয়েকদিনের জন্য হলেও পূরণ করেছে এই ছেলেটা। চাকরিটা পেয়ে চলে গেলে সে কিভাবে থাকবে একে ছাড়া। আরোহী আর কিছু না ভেবে সামনের দিকে দাঁড়িয়ে থাকা আমেনা আহমেদের দিকে দৃষ্টি দিল। উনি আরোহীর সামনে দাঁড়িয়ে উসখুস করছে। তা দিকে আরোহী মুচকি হেসে বলল, খালা কিছু বলবেন? না, বলছি কি, তোমার চাকরিটা না করলে হয় না? আমাকে তো খালা ডাকো। মনে করো আমি সত্যিই তোমার খালা, আর রুহানকে ছাড়া থাকতে পারবে তুমি? ছেলেটাও 2 দিনে তোমাকে পেয়ে আর কাউকে খুঁজছে না। নিহান তো বলেই দিয়েছে যে তার ছেলের কি হলো, হঠাৎ করে যে প্রাণপ্রিয় বাবাকেও আর খুঁজছে না। হয়তো ছেলের জন্য বাকি সার্জারি অন্য কাউকে বুঝিয়ে দিয়ে চলে আসবে। আরোহী বিনিময়ে কোনো জবাব দিল না। খালাকে কোনো মতে বুঝিয়ে ইন্টারভিউয়ের জন্য পরিপাটি হয়ে বের হলো। তার মাথার উপর অনেক দায়িত্ব। সেই দায়িত্বগুলো পালন করার জন্য হলেও তার চাকরি পেতে হবে। অনেক বড় হওয়া বাকি আছে তার। যথাস্থানে গিয়ে পৌঁছাতেই আরোহীর ডাক আসলো। সে উঠে অনুমতি নিয়ে ঢুকতে একজন মধ্যবয়স্ক লোককে বসে থাকতে দেখল। আরোহী বুঝতে পারল হয়তো ওনারই অফিস এটা। সে ওনার সামনে দাঁড়িয়ে সালাম দিতে উনি বসতে বললেন। উনি আরোহীর নেওয়া কাগজপত্রগুলো দেখে দূরে সরিয়ে রাখল। আরোহী ভেবেছিল উনি চাকরির যোগ্যতা নিয়ে কথা বলবেন, কিন্তু না, কাগজপত্র দেখে উনি আরোহীর দিকে অন্য দৃষ্টিতে দেখল। ডিভোর্সি? জি। চাকরির দরকার? আরোহী মাথা নাড়তেই লোকটি আবারও আগের ন্যায় দৃষ্টিতে আরোহীকে নিচ থেকে ওপর পর্যন্ত দেখে নিল। চাকরি তো অনেক আছে, কিন্তু তা তোমার যোগ্যতা অনুসারে নয়। কিন্তু আমি তবুও তোমাকে দিতে পারি। কোন চাকরির দরকার তোমার? টাকা চাই? লোকটার কথা বলা আর এমনভাবে তাকানোর অর্থ বুঝতে পেরে আরোহীর গা ঘৃণায় রিরি করে উঠল। সে আর চুপ না থেকে উঠে দাঁড়ালো। তোদের মতো মুখোশ পরা মানুষদের ধরে থাপড়ানো উচিত, বলতে গিয়েও আরোহী মুখ সামনে নিল। কারণ একটা লোকটার অফিস। কিছু হলে আরোহীর বিপত্তি। সেই লোকটির সামনে থেকে ছোঁ মেরে নিজের কাগজপত্রগুলো নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। যত আশা নিয়ে বেরিয়েছিল ততটাই ভারাক্রান্ত মন নিয়ে বাসায় ফিরছিল। আরোহী ভেবেছিল আজ হয়তো চাকরিটা হয়ে যাবে, অন্তত সবচেয়ে নিম্ন পদের হলেও একটা চাকরি পাবে ভেবেছিল। কিন্তু দুনিয়া যে বড়ই কঠিন। এখানে ভালো মানুষের আড়ালে কিছু কুৎসিত মানুষের বাস। একটা বাপের বয়সী মানুষও ছাড় দিচ্ছে না। এই দুনিয়াতে এক এক মানুষের এক এক রূপ। সবাই কি বাবার মতো ভালো হতে পারে না? সবার মন মানসিকতার ভেতরে যদি থাকতো আমি আমার সন্তানদের জন্য যেমন আদর্শ তেমন অন্যদের জন্য আদর্শ হব, মন মানসিকতা বদলালেই দুনিয়াটা সুন্দর হতো। আরোহী মলিন শ্বাস ফেলল। আজকের আশাটাও গেল, কিন্তু সে হাল ছাড়বে না কিছুতেই। এইসব ভাবতে ভাবতেই বাসার উদ্দেশ্যে রওনা দিল। আজ আরিয়ান ফিরবে। 2 দিনের সময়টা মনে হচ্ছে যেন অনেক দীর্ঘ। এই প্রথম আরোহীর সাথে এতদিন যোগাযোগ ছিল না। প্রতিবার এই রকম কাজে বাইরে গেলেও আরোহীর সাথে দিন শেষে ঠিকই কথা হতো। আর নয়তো আরোহী নিজেই দিনে কয়েকবার কল করে খেয়েছে কি না, ফ্রেশ হয়েছে কি না এইসব বলে আরিয়ানকে বিরক্ত বানিয়ে ফেলত। কিন্তু এইবার করেনি। উল্টে আরিয়ান রাতে কল করে মোবাইল বন্ধ পেয়েছে। টানা 2 দিন তার মোবাইলে সংযোগ পায়নি। স্নেহা আর মায়ের সাথে ঠিকই কথা হয়েছিল, কিন্তু শুধু আরোহীর সাথেই কথা হয়নি। তাই আরিয়ান একরকম ফুরফুরে মেজাজেই বাসার উদ্দেশ্যে রওনা দিল। আরিয়ান বিমর্ষ চেহারায় বসে আছে।
মাথায় হাত দিয়ে তার নিজের চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। যত খুশি হয়ে বাসায় এসেছিল, দরজা দিয়ে ঢুকতেই সব খুশি উধাও হয়ে গেছে। পাশে স্নেহা আর লুফতা বেগম দাঁড়িয়ে আছে। তারা একজন অপরজনের দিকে কিছুক্ষণ পরপর তাকাচ্ছে। স্নেহাকে ভয় পাওয়া অবস্থায় দেখা গেল। লুফতা বেগম স্নেহার এমন ভয়ের দৃষ্টি দেখে চোখ দিয়ে আশ্বাস দিল যে ভয় পাওয়ার কিছু নেই, কারণ যা করার তিনি নিজেই করে নেবেন। লুৎফা বেগম দৌড়ে রুমের দিকে এগিয়ে গেল। এরপর আবারও অস্থির চিত্তে হাতে একটা কাগজ নিয়ে হাজির হলো। দেখ বাবা দেখ। লুফতা বেগমের হাত থেকে এগিয়ে দেওয়া কাগজটার দিকে আরিয়ান এক পলক তাকালো জিজ্ঞাসু দৃষ্টিতে। লুফতা বেগম ইশারা দিয়ে কাগজটা নিতে বলতেই আরিয়ান কাগজটা নিল। দুই হাতে কাগজটা ধরে দৃষ্টি দিতেই সে স্তব্ধ হয়ে গেল। আরে, এটা এটা তো ডিভোর্স পেপার। লুফতা বেগম যেন এই সুযোগেরই অপেক্ষায় ছিলেন। তিনি মুখটা কাঁদো কাঁদো করে বলে উঠলেন, সেটাই আর কি, নিচে দেখ। লুফতা বেগমের কথা অনুসারে আরিয়ান নিচের দিকে তাকাতেই আরোহীর সাইন দেখে আরও একবার শক খেল। আরোহীর সাইন জ্বলজ্বল করছে। আরিয়ানের মনে হচ্ছে ওই একটা সাইনই যেন আরিয়ানের চোখের দৃষ্টি কেড়ে নিচ্ছে। আরু আমাকে ডিভোর্স দিয়েছে? বিড়বিড় করে আওড়ালো। তার এখনো বিশ্বাস হচ্ছে না যে আরোহী তাকে ডিভোর্স দিয়েছে। সে দ্রুত পদে উঠে ডাইনিং রুম থেকে ঘরের প্রতিটা রুমে আবার গেল। আনাচে কানাচে সব জায়গা খুঁজল। ঘরে আরোহীর কোনো ছায়াও পেল না। আরিয়ানকে বিধ্বস্ত দেখাচ্ছে। তার বিশ্বাস আরোহী এখানেই আছে আর থাকবে। আরোহীর কোথাও যাওয়ার জায়গা নেই। ও কই যাবে? আরিয়ান দ্রুত সব রুম খুঁজেও যখন আরোহীকে পেল না, তখন ড্রয়িং রুমে এসে আবারও ডিভোর্সের কাগজটা নিয়ে ধপ করে বসে পড়ল। আরিয়ানের এই অবস্থা দেখে স্নেহা লুফতা বেগমকে ইশারা করল। আগুনে ঘি ঢালার সময় এখনই। লুফতা বেগম ইশারা দিয়ে স্নেহাকে আশ্বস্ত করলেন। জানিস বাপ, ওই দিন সকালে উঠে আমার আর স্নেহার সামনে দাঁড়িয়ে মেয়েটা ডিভোর্সের পেপারটা ছুঁড়ে মেরে বলেছিল, তুই যেন সাইন করে দিস। তারপর রুমে গিয়ে আমাদের সামনে সজোরে দরজা আটকে দিয়েছে। আমাদের কিছু বলার সুযোগও দিল না। আমরা কিছুই বুঝে উঠতে পারিনি। তারপর স্নেহা সেই পেপারটা নিয়ে দেখল সেটা ডিভোর্স পেপার, আর সেখানে মেয়েটার সাইন। দেখেছিস? তার মানে মেয়েটা অনেক আগে থেকেই ডিভোর্সের বন্দোবস্ত করে রেখেছে। একদিনে কি আর এইসব করা সম্ভব? হড়হড় করে সব এক নাগাড়ে বলে থামল লুফতা বেগম। তার বলা শেষে তিনি আরিয়ানের দিকে তাকালেন যে তার রিয়াকশন কেমন। আরিয়ান সব শুনে মাথা চেপে বসে পড়ল। এমন জানলে সে জীবনেও ওই দিন অফিসের কাজে যেত না। এমন কেন লাগছে তার? ওই দিন আরোহীর বিদায় বলার ধরন আর সেই শব্দটা শুনে আরিয়ান কিছু সময়ের জন্য থমকে গেছিল। আরোহী কোনোবার আরিয়ানের বাইরে গেলে বিদায় শব্দটা বলতো না, অন্য কোনো কিছু বলে বিদায় দিত। সেদিনের কথাটা শুনে আরিয়ানের অন্যরকম লাগলেও পরে অফিসের বসের কল চলে আসায় দ্রুত পদে বেরিয়ে যেতে হয়েছিল। তাই আর কোনো কিছু বলার সুযোগ পায়নি। আরিয়ান নিজের মাথার চুলগুলো আরও জোরে টেনে ধরল। সেই দিনই বোঝা উচিত ছিল তার। কোথায় খুঁজবে এখন আরোহীকে? এমন কেন লাগছে তার? বুকের কোথাও যেন ভীষণ খালি খালি লাগছে। এতদিন মনে করেছিল আরোহীর প্রতি তার আর কোনো মায়া নেই, কিন্তু এই বিয়েটা করার পর থেকে বুঝেছে আরোহী তার মনের কতটা গভীরে রয়েছে। কিভাবে থাকবে সে আরোহীকে ছাড়া? আরোহী রান্নাঘরে আমেনা আহমেদের সাথে হাতে হাতে এটা ওটা এগিয়ে দিচ্ছিল। তিনি আরোহীকে গল্প বলতে বলতে রান্না করছিল। তার ছেলে, ছেলের বউয়ের গল্প বলে বলে স্মৃতিস্মরণ করছিল। আমার নিহান অনেক জেদি একটা ছেলে, কোনো কিছু তার চাই মানে চাই। মিথিলাকেও সেইভাবেই বিয়ে করেছিল। মিথিলা বিয়ে হওয়ার পর পর তাদের প্রেম কাহিনীটা প্রায় সময় আমাকে বলে বলে হাসত। মূলত মিথিলায় তাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে গেছিল বলে আমেনা আহমেদ তেলে পেঁয়াজ মুড়ি ছেড়ে দিলেন। এরপর সেখানে মশলা পাতি দিয়ে নাড়তে নাড়তে আবারও বলা শুরু করলেন, জানো, মিথিলা
নাকি নিহানকে প্রথম প্রথম প্রচুর বিরক্ত করত। আমার নিহানকে না কি প্রথম দেখেই তার মনে এক অন্যরকম অনুভূতি হয়। কি জানি একটা শব্দ বলতো মিথিলা, কাশ নাকি কি একটা জানি, ক্রাশ। আরোহী আমেনা আহমেদের কথার ধরন দেখে হেসে ভুল ধরে দিতেই উনি আবারও বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ ওটাই। নিহানও মেডিকেলের ছাত্র ছিল, কিন্তু মিথিলাদের থেকে সিনিয়র। তার মানে মিথিলা আপুও ডাক্তারি পড়ছিলেন? আরোহী আমেনা আহমেদের কথার মাঝে প্রশ্ন করল। হ্যাঁ, সে সুবাদেই তাদের দেখা। তাদের বলতে মূলত মিথিলা প্রথম সেখানেই দেখেছিল নিহানকে। এরপর থেকে নাকি টানা 1 বছর নিহানকে দেখত। এরপরের বছর থেকে নিহানের পিছু পিছু ঘোরা শুরু করেছিল। নিহান প্রথম প্রথম নাকি অনেক রেগে যেত। একবার কি হয়েছে জানো? আরোহী এদের প্রেম কাহিনী শুনতে ভীষণ আকর্ষণ বোধ করছিল। তাই সেও প্রতিউত্তরে জিজ্ঞেস করল, কি হয়েছিল? নিহানের পেছনে বেশি ঘুরঘুর করতো, তাই সে মিথিলার আচরণ সহ্য করতে না পেরে থাপ্পড় মারতে গিয়েছিল। কি বললেন? তারপর মেরেছে নাকি? না, আবার মারেনি। আমার ছেলে মেয়েদের কাছে কম ঘেঁষতো, আর কোনো মেয়ে ওর আশেপাশে ঘেঁষলেও রেগে যেত, আর মেয়েদেরকে সম্মানও করতো প্রচুর। কিন্তু মিথিলার এরূপ আচরণে টানা 1.5 বছর অতিষ্ঠ হয়ে মারতে গেছিল। মিথিলা অবশ্য বুঝে গেছিল যে নিহান কোনোদিনও মেয়ের গায়ে হাত তুলবে না, হয়তো ভয় দেখাচ্ছে। যখন ভয় দেখানোর পরও মিথিলা ভয় পেল না, তখন নিহান বুঝে নিয়েছিল যে এই মেয়ে তাকে সহজে ছাড়বে না। এরপরের 1 মাস ভালোই কাটলো তাদের দুজনের। নিহানের ডাক্তারি পড়া শেষে চাকরি নিয়ে মিথিলাকে 5 মাস পর একেবারে বউরূপে বাসায় এনেছিল। আরোহী এদের প্রণয়ের কাহিনী শুনতে শুনতে বিভোর হয়ে গেল। কত কষ্টে মিথিলা সুখের সন্ধান পেল, কিন্তু সেই সুখ তার কপালে বেশি দিন সইল না। নিয়তি এত নিঠুরও হয়? সেই মেয়েটা সুখের সময় হারিয়ে গেল, একেবারের জন্য চলে যেতে হলো। নিজের সবচেয়ে সুখ যার মধ্যে নিহিত, সেই বাচ্চাটাকেই দেখে যেতে পারল না। আরোহীর হুট করে একটা ইচ্ছে হলো, যদি তার এই প্রাণটার বিনিময়ে হলেও মিথিলা বেঁচে থাকতো, তাহলে হয়তো একটা সুখের সংসার বেঁচে থাকতো। হঠাৎ এমন সময় রুহানকে দৌড়ে আসতে দেখে আরোহী ফিরে তাকাতেই দেখল রুহান হাতে মোবাইল নিয়ে আরোহীর দিকে তাক করে বলল, বাবাই বাবাই, আমার নতুন আন্টিকে দেখবে তুমি? এই দেখো। আরোহী স্ক্রিনে দৃষ্টি দিতেই দেখতে পেল ওই পাশের মানুষটা নিচের দিকে তাকিয়ে কি যেন লিখছে। আরোহী বুঝতে পারল ইনি হয়তো নিহান, হয়তো ছেলের সাথে কথা বলছে আর নিজের কাজ করছে। আমেনা আহমেদ রুহানের কথা শুনে দ্রুত এগিয়ে এসে রুহানের হাত থেকে মোবাইলটা নিয়ে নিল। বিপরীত পাশের মানুষটাকে কিছু একটা করতে দেখে তিনি রেগে যাওয়া কণ্ঠে বলে উঠল, এই সারাক্ষণ খালি এইগুলো কি করিস? আমেনা আহমেদের কণ্ঠস্বর পেতেই মানুষটি তার সামনের কাগজপত্র সরিয়ে স্ক্রিনের দিকে দৃষ্টি দিয়ে হাসল। আর বলো না মা, আর একটা সার্জারি পড়ে গেছে, কিছু কাজ করছিলাম। কেমন আছো তুমি আর বাবা? ভালোই। ফিরবি কখন? কয়েকদিনের মধ্যেই ফিরব। বাবাকে দেখাও দেখি। রুহান জ্বালাচ্ছে নাকি? তোকে বলেছিলাম না, আরোহী আসার পর থেকে তো আর তেমন জ্বালায় না, একদম লক্ষ্মী ছেলে হয়ে গেছে। আমেনা আহমেদের কথা বলতে বলতে মোবাইল নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। ওপাশ থেকে আর কি বলল সেটা শোনা গেল না। আরোহী মলিন শ্বাস ফেলল। এতক্ষণ পাশে ছিল বিধায় সে স্ক্রিনে দেখছিল মানুষটাকে। হুটহাট রুহান এমন কাজ করে ফেলে না। আরেকটু হলেই তার প্রাণটাই হয়তো চলে যেত ভয়ে। এবার বুঝতে পারল রুহান কার মতো হয়েছে। ছেলেটা পুরোই বাবার মতো হয়েছে, ফর্সা গোল গাল চেহারা। আরোহী একটা দীর্ঘশ্বাস ফেলল। মানুষটা হয়তো বুকে এক আকাশ সমান দুঃখ রেখে পরিবারের সাথে সুন্দরভাবে কথা বলছে। মানুষ ওপরে দেখায় একরকম আর ভেতরে অন্য রকম।
আমেনা আহমেদ রান্নাঘরের জানলা দিয়ে অদূরে তাকিয়ে বলা শুরু করলো, মিথিলা যখনই এই ঘরে প্রবেশ করেছিল তখন থেকে এই ঘরটা পরিপূর্ণ মনে হতো। আমার একটা মেয়ের শখ ছিল, কিন্তু সেটা পূরণ হয়নি। আমার ইচ্ছে ছিল এই ঘর আলোকিত করে একটা মেয়ে আসবে, যে হবে অনেক বেশি চঞ্চল। সেই মেয়েটা তার চঞ্চলতায় পুরো ঘর মাতিয়ে তুলবে। সেই ইচ্ছাটা নিহানের বউ আসার পর পর পূর্ণ হয়েছিল। মিথিলা আসার পর ঘরটা পরিপূর্ণ মনে হতো, কিন্তু আমেনা আহমেদ মনে করেছিল মিথিলা আবারও তার পেশায় ফিরে যাবে। অবশ্য তিনি রাজিও ছিলেন। তিনি মনে করেন মেয়েদের একটা নির্দিষ্ট খুঁটি থাকা উচিত, কিন্তু মিথিলা আমার ভাবনা থেকে আরও এক ধাপ এগিয়ে ছিল। বিয়ের পর পর সবসময় ঘরটাকে নিজের রঙে ছোঁয়াতে রাঙিয়ে তুলেছিল। মাত্র কয়েকদিনের ভেতরই বাড়ির সবাইকে আপন করে নিয়েছিল। বিয়ের আগেই ডাক্তারি পুরো কোর্স শেষ করে নিয়েছিল। কথা ছিল বিয়ের পর নিহানের সাথে একসাথে মিলেই পেশায় নিয়োজিত হবে। নিহানের হাসপাতালেই, কিন্তু মেয়েটা বিয়ের পর পর আর পেশাতে নিয়োজিত হয়নি। নিহানও কত করে বলেছিল, কিন্তু মিথিলার একটা কথা, সে এত সুন্দর একটা পরিবার পেয়েছে, পুরো দমে সেটাতেই সংসার করতে মনোযোগ দেবে। আমরাও এত করে বললাম, সে গেল না। অনেক লক্ষ্যে একটা মেয়ে ছিল আমার, বলে আমেনা আহমেদ মলিন চোখে জানলা দিয়ে অদূরে তাকিয়ে রইল। আরোহীও বড্ড মায়া হলো। জানো, রুহান হবে যে, তখন আমার ছেলে মেয়ে দুটোই কী যে খুশি। ছেলে মেয়ে বলতে, আরোহী শুধালো, মিথিলা আর নিহানের কথা বলছি। মিথিলাকে আমি মেয়েই ডাকতাম। মেয়েটা এই সংসারে আসার পর থেকে আমার মেয়ের শখ পূরণ হয়েছিল। মিথিলা আপু রুহানকে দেখেনি খালা, তাই না? না রে, মেয়েটা সেই ইচ্ছেটা পূরণ হলো না। দেখতে যেতে চেয়েছিল। হাসপাতালে রুহান হওয়ার পর বাচ্চাটাকে নিহানের কোলে দিতেই নিহান হাসি মুখে চুমু এঁকে দিল। সেই বাচ্চাটাকে নিয়েই বলেছিল, আগে আমার মিথিলাকে দেখে আসি। কিন্তু ডাক্তাররা তখন মিথিলার অবস্থা জানাতেই নিহান রুহানকে আমার কোলে দিয়ে অপারেশন থিয়েটারের সামনে দৌড় দিয়েছিল। ওই হাসপাতালে নিহান কর্মরত ছিল আর বেশ জনপ্রিয় ডাক্তার, তাই ডাক্তাররা অপারেশন থিয়েটারে নিহানকে ঢুকতে দিয়েছিল। নিহানের চোখের সামনেই মিথিলা চলে গেল। নিহান মেয়েটাকে তার একটা ফুটফুটে বাচ্চা হওয়ার খবর দিল ঠিকই, কিন্তু মেয়েটা ততক্ষণে হারিয়ে গেল। নিহান নিজে ডাক্তার হয়েও সে বিশ্বাস করেনি যে মিথিলা হারিয়ে গেছে। সে ভেবেছিল মিথিলা বুঝি জ্ঞান হারিয়েছে হয়তো। সেদিন নিহান যে কী পাগলামি করেছিল। জীবনে সেই প্রথম আমার ছেলেটা এভাবে কাঁদতে দেখেছিলাম। এরপর প্রায় 2 মাস হয়ে যাওয়ার পরও নিহান স্বাভাবিক হতে পারেনি। ধীরে ধীরে আস্তে আস্তে রুহানের দিকে তাকিয়ে নিজেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছিল। সেই দিনগুলো মনে পড়লে এখনও খারাপ লাগে। আমার লক্ষ্মী মেয়েটা হুট করে চিরতরে হারিয়ে গেছে। এরপর থেকে এই বাসায় সবাই এমনি মুখের উপর হাসি আনত, শুধুমাত্র রুহানের জন্য। আর আমার ছেলেটা একদম চুপচাপ হয়ে গেছিল, আর কোনো কিছুর বায়না ধরে না, গম্ভীর হয়ে গেছে। ছেলেটাকে কত করে বললাম যে আমাদের শেষ বয়স এসে যাচ্ছে, একটা বিয়ে কর, কিন্তু ছেলেটা কিছুতেই বলে না। চুপচাপ রুহানের দিকে তাকিয়ে বুঝিয়ে দেয় যে তোমাদের জন্য বিয়ে করলেও আমার ছেলে মা পাবে না। বলতে বলতে আমেনা আহমেদের চোখে কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আমেনা আহমেদের কথা শুনে আরোহীর চোখ দিয়েও অশ্রু গড়িয়ে পড়ল। আপুটার কপালে সুখ বুঝি বেশি সময়ের জন্য ধরা দেয়নি। খালার কথা শুনে বুঝলো মেয়েটা টানা 2 বছর একতরফা ভালোবেসে নিহান নামক মানুষটার পেছনে ঘুরেছিল, যার বিয়ের পরও সুখ এসে ধরা দিল, তখন হুট করে চলে যেতে হলো। আহা জীবন! আরোই হুট করে একটা ইচ্ছে হলো। সে ভাবল, সেদিন মেয়েটার বদলে তার জীবন চলে যেত, অন্তত আজকে একটা অনেক সুখের সংসার হতো। একটা প্রাণের বিনিময়ে যদি আরেকটা দিতে পারত। সেদিন সারাটা দিনই মাটি মাটি মনে হলো আরোহীর।
কোনো কিছুতেই আর মন বসেনি। রুহানের সাথেও আর হেসে খেলে কথা বলা হয়নি। রুহানকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে বাধ্য ছেলের মতোই ঘুমিয়ে পড়েছিল। এই ছেলেটাও হয়েছে একদম বুঝতার। হয়তো মা নেই, বাবা সবসময় কাছে থাকে না, তাই নিজে থেকেই বুঝতার হয়ে উঠেছে। আরোহী জানলার কাছ থেকে এগিয়ে গিয়ে রুহানের পাশে বসল। ঘুমন্ত ছেলেটার চেহারাতে কি যে মায়া! আরোহী এই ছেলেটার জন্য ভীষণ মন পড়ে। চাকরি নিয়ে বাসা থেকে চলে গেলে সবার কথাই মনে পড়বে। একটা অচেনা অজানা মেয়ের মুখের কথা বিশ্বাস করে এতদিন আপন করে রেখেছে, সেই কৃতজ্ঞতার ঋণ হয়তো কখনো শোধ করা যাবে না। চাইলেও সেই ঋণের সমান শোধ হবে না। খালার আঙ্কেলকে বা কোনো মতে মানিয়ে নিতে চলে যেতে পারবে, কিন্তু এই ছেলেটাকে ছাড়া সে কিভাবে নিজেকে একা মানিয়ে নেবে? কিন্তু এটাই যে নিয়তি, কষ্ট হলেও যে মেনে নিতে হবে। মাথায় কারোর উষ্ণ ছোঁয়া পেয়ে কারোর ডাকে আরোহী সম্বিত ফিরে পেল। সে দ্রুত চোখ তুলতে তাকাতেই দেখল আমেনা আহমেদ দাঁড়িয়ে আছেন। তা দেখে সে নিজেও উঠে দাঁড়ালো। জি বলুন খালা। বলছি কি, তোমার যদি আপত্তি না থাকে তোমাকে নিয়ে একটু শপিংয়ে যেতাম। আরোহী ঝটপট রাজি হয়ে গেল। এটা আবার জিজ্ঞেস করতে হয় খালা? আমি আপনাদের বাড়িতেই আছি, আপনাকে না করি কিভাবে বলুন? না, এটা বলে আমাকে লজ্জিত করো না। কতবার বলেছি আমাকে তুমি খালা ডাকো, তাহলে আপনি ভাবো। তোমার ইচ্ছে থাকলে চলো। এখন রুহান ঘুমিয়ে আছে, চট করে গিয়ে চলে আসতে পারবো। আর উঠে গেলে রাহেলাকে ফোনে জানিয়ে দিতে বলছি, তখন চলে আসবো। ততক্ষণ তোমার আঙ্কেল ঘরে আছেন। আরোহী রুহানের ব্যাপারে প্রশ্ন করতে যাচ্ছিল, আর আমেনা আহমেদ ঝটপট তার সব প্রশ্নের উত্তর এক নাগাড়ে বলে দিতে সে জানালো সে যেতে পারবে। এরপর দুজনেই খুব তাড়াতাড়ি বেরিয়ে গেল কাছের একটা শপিং সেন্টারে। সেখানে গিয়ে আরোহী ঘুরে ঘুরে আমেনা আহমেদকে এটা ওটা পছন্দ করে দিতেই তিনি সব প্যাক করে বিল পরিশোধ করে আরোহীর হাতে তুলে দিলেন। আরোহী ভ্রু কুঁচকে খালার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতে তিনি হাসি মুখে বলে উঠলেন, এসব তোমার জন্য মা। তোমার জন্য শপিং করব বলে আসতে চাইতে না, তাই এভাবে এনেছি তোমাকে। সব তোমার পছন্দের শাড়ি। আরোহী প্রথমে আপত্তি জানালো, পরে আমেনা আহমেদের জোরাজুরিতে নিয়ে নিল। সে কৃতজ্ঞতা চোখে তাকালো। এখানে আসার পর খালা নিজে থেকে দুটো শাড়ি দিয়েছিল, সেগুলো একদিন একটা বদলে বদলে পড়েছে। এনাদের ঋণ হয়তো কখনো শোধ করতে পারবে না আরোহী। রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পরই আরোহী রুমের ব্যালকনিতে এসে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে রইল। এই দুনিয়াদারি আর ভালো লাগছে না তার। দিন শেষে রাত আসলেই ওই মানুষটার কথা মনে আসতে না চাইলেও চোখের কার্নিশ বেয়ে অশ্রু ঝরে পড়ে। ঠিক সেই সময় বাসার নিচে একটা কালো গাড়ি এসে থামতে আরোহী ভ্রু কুঁচকে তাকালো। সে রুমের ঘড়ির দিকে তাকিয়ে বিড়বিড় করে উঠল, রাত 2টা? এত গভীর রাতে ইনি কে? মানুষটাকে বাসার দিকে এগিয়ে আসতে দেখে আরোহী ভয় পেয়ে গেল। ওপর থেকে বিধায় চেহারাটাও দেখা যাচ্ছে না ভালো মতো। এলোমেলো পায়ে মানুষটা পা বাসার দিকে বাড়ালো। ঠিক সেই সময় বাসার কলিং বেলের শব্দ শোনা গেল। একবার বাজতে আর কোনো শব্দ হলো না। বাসার সবাই ঘুমিয়ে পড়েছে বিধায় একেবারে শব্দটাও কেউ শুনল না। আর ওই রুম থেকে বেরিয়ে ভয়ে ভয়ে সিঁড়ির দিকে পা বাড়িয়ে নিচে নামতেই কট করে দরজা খুলে গেল। আরোহী ওখানেই জমে গেল। কে ইনি? চলবে।